পোশাক শিল্পের বহুমুখী পণ্য রফতানির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার অ্যালায়েন্স বাইলার সভাপতি আবরার হোসেন সাইম। সাইম, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। থ্যাংক ইউ। সাইম ভাই, প্রথমে একটু জানতে চাওয়া যে ফাস্ট ফ্যাশনের যুগে আমরা আসলে এখন প্রবেশ করেছি। প্রতিনিয়ত বাজার বদলাচ্ছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি খুব ফাস্ট গ্রোয়িং এবং একটা নির্দিষ্ট খুব কম সময়ের ভেতরেই দেখছি যে যেই চলটা শুরু হচ্ছে সেটি আবার কিন্তু পিছিয়ে পড়ছে। এই ক্রমবর্ধমান বা ফাস্ট একটা ইন্ডাস্ট্রিতে আমরা আসলে কিভাবে টিকে থাকছি বা সরবরাহগুলো আমরা করতে পারছি কিনা সেই চাহিদা অনুযায়ী? তো চাহিদা অনুযায়ী যদি বলি, আমি একদম স্ট্রেইট পয়েন্টে চলে যাই। হ্যাঁ, যে আমরা কিন্তু বাংলাদেশ কটন বেসড প্রোডাক্টটি বেশি করছি, যেখানে যে আপনার মাত্র রিপোর্টটা তো দেখালো যে বেসিক প্রোডাক্ট 80%-এরও বেশি আমরা ওই 5টা প্রোডাক্টে নির্ভরশীল। এখন কটন বেসড প্রোডাক্ট আমরা 70%-এর মতন করছি টোটাল প্রোডাকশনে বাংলাদেশে, কিন্তু গ্লোবালি চাহিদা কিন্তু এটা 30%-এরও কম এখন, যেটা কিনা আপনি যদি আমাকে 15-20 বছর আগে বলতেন এটা 50%-এরও বেশি ছিল। তো এখন 70%-এর বেশি হচ্ছে ম্যানমেড ফাইবারের চাহিদা। তো এই যে ম্যানমেড ফাইবার, এই জায়গাটাতে বাংলাদেশ কিভাবে সক্ষমতা অর্জন করবে, এটা হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য এখন। কারণ তাহলে কিন্তু আমরা এই যে ফাস্ট ফ্যাশন ওয়ার্ল্ড বলেন, যে প্রোডাক্ট নতুন আসছে, যে বিচিত্রময় প্রোডাক্টগুলো এখন আসছে, ওই জায়গাগুলো বাংলাদেশ যদি মার্কেট নিতে চায় তাহলে তাকে ম্যানমেড ফাইবারে আসতে হবে। এখন ম্যানমেড ফাইবারে আসতে হলে চ্যালেঞ্জেস কোথায়? হেভি ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি এটা। এখানে আপনার হাই ইনভেস্টমেন্ট লাগবে ক্যাপিটালের জন্য, হাই ইনভেস্টমেন্ট লাগবে ওয়ার্কার ট্রেনিং এর জন্য, স্কিলড ওয়ার্কার প্রয়োজন। আপনার এখানে র মেটেরিয়ালস আমাদের ইম্পোর্ট বেস বেশি, তো আমাদের ম্যানমেড ফাইবারের র মেটেরিয়ালস কিন্তু বাংলাদেশে অত তৈরি হয় না, কারণ ওই ইনভেস্টমেন্টগুলো হয়নি। তো এই জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে হয়, এই জায়গায় যদি, এবং এই যে এই প্রোডাক্টগুলোতে, হাই ভ্যালুড প্রোডাক্টগুলোতে যেগুলোতে আমরা ডাইভার্সিফিকেশনের কথা বলছি, এই জায়গাগুলোতে কিন্তু মার্জিন বেটার রাখা যাবে। তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করবে, মানে অর্গানিক্যালি ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, ব্যাংকিং সেক্টর লাভ হবে, এখানে ফাইন্যান্স করে প্রফিট করতে পারবে। সো অল দ্য স্টেক হোল্ডার্স লাভ করছে, সরকারের লাভ হবে, কারণ সরকার সিভিয়ার একটা গ্রোথ দেখতে পারবে, যে গ্রোথে কিনা কর্মসংস্থান তৈরি হচ্ছে, ওয়ার্কার বেটার আর্ন করতে পারছে এবং ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। সো এই জিনিসটার জন্য আপনাকে এখন আসতে হবে যে প্রিরিকুইজিটটা কি, সবচেয়ে আগে কি দরকার? সবচেয়ে আগে এই জায়গাটায় নীতিগত সাপোর্ট দরকার, কারণ এই সাপোর্টের বদলতেই কিন্তু আজকে এই ম্যানমেড ফাইবারে যারা ডমিনেট করছে, চায়না তো আছেই, তার বাদেও আমি যদি বলি ইন্ডিয়া, ভিয়েতনাম, এই দেশগুলা যে সাপোর্টগুলা পেয়েছে, তো ওই সাপোর্টগুলাতে ওদের ক্যাপিটাল মেশিনারি ট্যাক্স ওরা ম্যানমেড ফাইবারের জন্য আলাদা করে কমিয়ে দিয়েছে, ওদের ইন্টারেস্ট রেট ম্যানমেড ফাইবারের জন্য আলাদা করে কমিয়ে দিয়েছে। আমাদের এখানে আমরা এখন ইকোনমিক জোনগুলো করছি, তো আমরা যদি এই জায়গাগুলোকে ধরে স্পেসিফিক করে, আমি বলছি না যে সরকারকে পুরো ইন্ডাস্ট্রিকে আপনি এখন ইনসেন্টিভাইজ করেন না, কিন্তু একটা নতুন, এটাকে একটা নতুন ইন্ডাস্ট্রি কিন্তু দেখা যায়। আমরা ওভারঅল গার্মেন্টসটাকে ভাগ করে শিশুকে যেরকম এক্সটেন্সিভ কেয়ার দিতে হয়, সেই কেয়ারটা ওই কেয়ারটা দরকার। এক্স্যাক্টলি। ম্যানমেড ফাইবারের কথা যেটি বলছিলেন, আসলে এই জায়গাতে আমাদের এখন কি আমরা মানে প্রবেশ করেছি, মানে কিছু কি আছে, তো সেই জায়গা থেকে তাদের মানে প্রফিটের মার্জিনটা কেমন, বা তাদের এই কাজ করতে গেলে কোন কোন জায়গায় আপনার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে এই জায়গাগুলো স্পেসিফিক ভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, বা এই নৈতিক সহযোগিতাগুলো দরকার, নীতিগত সহযোগিতা দরকার? একটা সাইডে তো ওয়ার্কফোর্স ট্রেনিং এর দরকার, এই জায়গাটা আমরা আরো ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের টিবেট থেকে শুরু করে বাকি যেই জায়গাগুলো গভর্নমেন্ট থেকেও ট্রেনিংগুলো হচ্ছে, এই জায়গাগুলোতে ইমপ্রুভ করার অনেক স্কোপ আছে। সো দ্যাট ইজ ওয়ান এরিয়া যেখানে বাইলাও খুব অ্যাক্টিভলি আমার অর্গানাইজেশন যেটা সেখানে কাজ করছে এখন। এবং এর পাশাপাশি নীতিগত সাপোর্ট যেখানে, এখানে আপনাকে আমাদের দেশে যে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটে আপনি আসলে কোন ব্যবসায়ী সাহস পাবে এত বড় ইনভেস্টমেন্টে যাওয়ার? আপনি কোনো বিশ্বে কিন্তু এত হাই ইন্টারেস্ট রেটে কোনো বিজনেস বুম করেনি, গ্রোথ ধরে রাখা পসিবল হয়নি। তো তার মানে আপনাকে সেক্টর স্পেসিফিক, ঠিক আছে, আপনার যদি ইন্টারেস্ট রেট ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, আপনার ব্যাংকিং সেক্টরকে টিকিয়ে রাখার জন্য লাগে, তবে এটার পাশাপাশি এটাও তো দেখতে হবে যে কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি প্রমিসিং এবং গ্রোয়িং, তার জন্য কিভাবে সাবসিডাইজ ইন্টারেস্ট রেট ক্রিয়েট করা যায়। কারণ যদি ওভারঅলি সেক্টর এক্সপোর্ট বাড়ে, লজিস্টিক আর্নিং বাড়বে, ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স আর্নিং বাড়বে, তো তাহলে আমরা ট্যাক্স, গভর্নমেন্টের আর্নিংটা যদি ট্যাগ করে দিই, যেখানে ইন্ডাস্ট্রি বড় হলে গভর্নমেন্টের আর্নিং বাড়বে, তাহলে কিন্তু পাশাপাশি দুইটাই আর্ন হচ্ছে। সো ওইভাবে করে আমার মনে হয় নীতিগুলো সাজানো উচিত, যেখানে আমরা ব্যবসায়ীদেরকে না দমিয়ে রেখে কোন জায়গাগুলো দেশের জন্য উন্নতির জন্য ইনভেস্ট করা যায়, ওই জায়গাটাতে আগ্রহী করতে পারি। এক্স্যাক্টলি। আমার একটা বিষয় যেটি শুনছিলাম যে জ্বালানির একটি সংকটের কথা আমরা প্রায়শই শুনি এই সেক্টরে, মানে ওভারঅল ফুল গার্মেন্টসেই আমরা শুনি যে জ্বালানির ব্যাপারটাতে আপনাদের একটা কমপ্লেইনই বলবো আমি, অভিযোগটা বরাবরই ছিল। সেই জায়গাটা এখন আসলে কি অবস্থা আপনাদের?
সো এই জায়গাটা এখনো কমপ্লেনই আছে এবং এটা কিন্তু একটা বেসিক কমপ্লেন। আমরা অনেক সময় বলে আসতেছি যে আচ্ছা ঠিক আছে ইনসেনটিভস এখন দেওয়া যাবে না, ইন্ডাস্ট্রি ম্যাচিউরড, কিন্তু আমার কথা হচ্ছে একটা ম্যাচিউরড ইন্ডাস্ট্রি যদি তার বেসিক নেসেসিটি জ্বালানিটাই না পায় তাহলে ও ম্যাচিউরড হয়েও বেনিফিটটা কিভাবে নেবে? সে তো এফিসিয়েন্সিতে কাজ করতে পারছে। এই যে ম্যানমেড ফাইবারের একটা চ্যালেঞ্জের কথা আপনি বললেন, আপনি আজকে এরকম একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে এই জ্বালানির প্রবলেমের কারণে, এই শর্টেজের কারণে আপনি দেখা যায় আপনি 60% পর্যন্ত এফিসিয়েন্সি লুজ করবেন, মানে আপনি মাত্র 40% আপনার ক্যাপাসিটি ইউজ করতে পারবেন। তাহলে আপনি ইনভেস্টমেন্টটা তুলবেন কি করে? ব্যাংক এখানে ইনভেস্ট করে ব্যাংক এখানে লোনটা দিবে কি করে, ফান্ড করবে কি করে? তো এইভাবে করে কিন্তু গ্রো করতে পারছে না। তো জ্বালানি প্রবলেম যদি না সলভ করা হয় তাহলে এই দেশে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি বলেন যেখানে এই নির্ভরশীলতা আছে তা হবে না, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আমরা করতে সক্ষম হব না। সো আমাদের ফাইন্যান্সিয়াল ওই সাবসিডিজগুলো প্রয়োজন ইন্ডাস্ট্রিকে এনকারেজ করার জন্য, সো দ্যাট ইনভেস্টমেন্ট আসে এবং ওই ইনভেস্টমেন্টটাকে যত সাকসেসফুলি টার্ন করা যায় এবং রোল করতে পারে, প্রফিটেবল হতে পারে ইন্ডাস্ট্রি, গ্যাস সাপোর্ট এবং ইলেকট্রিসিটি সাপোর্ট দরকার। আপনি মানে ওয়ার্ক ফোর্সের কথা বলছিলেন যে দক্ষ কর্মী, সেই জায়গা থেকে আমরা যদি একটু অ্যাস্থেটিক জায়গাটাতে আসি, আমরা দেখি যে আসলে আমাদের বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে এখন ফ্যাশন ডিজাইনিং এ অনেকের কিন্তু ঝোঁক আছে। সেই অর্থে যদি আমি ডিজাইনিং এর সেক্টরটার কথা বলি, আমাদের দেশে ডিজাইনারকে ওইভাবে তৈরি হচ্ছে? আপনারা কি আপনাদের যেই ওয়ার্ল্ডের সাথে কম্পিট করার মতো আপনারা কি দেখেন কিনা বা সংকট অনুভব করেন কিনা? টু বি অনেস্ট এই জায়গাটাতে এখনো অনেক দূর যাওয়া বাকি। কারণ আপনি বেসিক্যালি একটা ডিজাইনিং, যে পুরো বিশ্বে ডিজাইনিং কোন জায়গাটাতে সবচেয়ে বেশি গ্রো করতে পেরেছে, যে জায়গাগুলোতে বায়ার বেশি আছে। কেন? কারণ এবং যে জায়গাগুলো মার্কেট, মানে আলটিমেট এন্ড কনজিউমার মার্কেট যারা, এখন আমাদের দেশ কিন্তু ফ্যাশনের এন্ড কনজিউমার মার্কেট না। সে কারণে ডিজাইনারদের জন্য কষ্ট হয় যে এক্স্যাক্টলি রিয়েল কি আসছে, নতুন ট্রেন্ড যে চেঞ্জ হচ্ছে, এই তথ্যগুলো পাওয়া। এটা কিন্তু আপনি কয়টা ব্র্যান্ড আছে বাংলাদেশে, শোরুম আছে যেখানে আপনি দেখতে পারবেন, তো তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়, তাদের জন্য পসিবল না সবসময় ইউরোপে গিয়ে দেখা, এই চেঞ্জিং, এত ফাস্ট চেঞ্জিং এর সাথে কানেক্টেড থাকা, এই চ্যালেঞ্জটা ওরা ফেস করছে। সো এটার কারণে অনেক ইন্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম দরকার বাইরের সাথে। বাট আমি বলবো আমাদের স্পেশালাইজেশন এবং আমাদের ট্যালেন্ট যারা আছে ওদেরকে আরো ফোকাস দেওয়া উচিত প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইনোভেশন কিভাবে আনতে পারে, ওই টেকনিক্যাল জায়গাটাতে ইজ আওয়ার স্ট্রেংথ। আচ্ছা, আর আপনি যেটি বলছেন মানে সরকারি যে নীতিগত সিদ্ধান্ত, সেটা নিশ্চয়ই আশা করি আপনাদের মন মতো হবে। তবে একটা জিনিস জানতে চাওয়া, সেটি হচ্ছে যে জ্বালানির সহ অন্যান্য যে সমস্যাগুলো আসলে এখনো পর্যন্ত আছে, সেটির পরেও তো আসলে এখনো পর্যন্ত আমরা যদি বৈদেশিক আয়ের কথা বলি, গার্মেন্টস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এবং 1 নম্বরে আছে। সেই জায়গা থেকে আসলে আগামী 5-10 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিকে, আপনি যেটা বলছেন ম্যানমেড ফাইবারের কথা, সেটাকে আপনি আসলে কোথায় দেখেন? তো আগামী আমার এই যে আমরা এখন যেটা বললাম যে আমরা প্রায় 25 মানে অলমোস্ট অ্যারাউন্ড 20% মতন এই কাজগুলো করতে পারছি। আগামী মানে 2013 মধ্যে উই হ্যাভ টু টেক ইট টু 40-45% অ্যাটলিস্ট, মানে 50% কাছাকাছি আমাদের নেওয়া উচিত। তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস যে সুবিধাগুলো পাচ্ছি, যেটার কারণে আমাদের দেশ থেকে বেসিক পণ্যগুলো নিচ্ছে। কেন? কারণ হচ্ছে কি যে ওদের ট্যাক্স বেনিফিটটা পাচ্ছে এলডিসির কারণে, যেটার কারণে কিন্তু ইম্পোর্টাররা যারা বায়ার আছে কম দামি প্রোডাক্টগুলো আমাদের থেকে নিচ্ছে। আমরা যখন ওই অ্যাক্সেসটা হারাবো তাহলে আমাদের সাথে সাথে অল্টারনেটিভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করতে হবে। সো এটা খুবই ভাইটাল আমাদের টিকে থাকার জন্য। গ্রোথ তো বাদই দেন, যদি আমরা এগুলো না করি আমরা ডিক্লাইনের দিকে যাব। ধন্যবাদ সাইম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফ্রুটফুল আলোচনা হলো আমাদের ভেতরে।